আজকে আমরা প্রশ্নবিচিত্রা বই থেকে ক্লাস 9-এর ভূগোল আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 1 নম্বর স্কুল, যেটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা যেটা বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা উত্তরকে আলোচনা করব। দেখো, সঠিক জোড়াটি নির্বাচন করো। চাঁদ বৃহত্তম গ্রহ। চাঁদ কোনো গ্রহ নয়, চাঁদ একটা উপগ্রহ পৃথিবীর। ঠিক আছে, তো এটা হবে না। চাঁদ গ্রহ নয়, চাঁদ হচ্ছে উপগ্রহ। বিমান চলে না, জিপিএস। তো জিপিএস দিয়ে বিমান চলে না, এটাও আমাদের ঠিক একটা মনোপুত হচ্ছে না। 3 নম্বর দেখো যেটা, সেটা বলেছে বেডফোর্ড লেভেল পরীক্ষা, ওয়ালেস। তাহলে হ্যাঁ, 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা জানো বেডফোর্ড লেভেল পরীক্ষা আর ওয়ালেস করেছিলেন 1870 সালে ইংল্যান্ডের বেডফোর্ড খালে। তিনি 3টে সমান মাপের খুঁটি 1 কিলোমিটার অন্তর অন্তর ভাসিয়ে রেখেছিলেন, যাতে তিনি পৃথিবীর গোলীয় আকার প্রমাণ করেছিলেন। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষা, ওয়ালেস। 2 নম্বর প্রশ্ন দেখো, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ। দেখো, যদি বলে দেই সুমেরু বিন্দুতে, এটা সুমেরু বিন্দু, এটা কুমেরু বিন্দু, এটা নিরক্ষরেখা। সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। নিরক্ষীয় অঞ্চলে ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর কুমেরু বিন্দুতে ধ্রুবতারা হবে না, এটা হবে হ্যাডলির অক্টেন্ট। কুমেরু বিন্দুতে হ্যাডলির অক্টেন্টের উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 3টা আলাদা প্রশ্ন, আলাদাভাবেও আসতে পারে, তোমরা 3টাই মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, 4 নম্বর, যেটা হচ্ছে উত্তর গোলার্ধে আবর্তনের দিক। এখানে কার উত্তর গোলার্ধ? নিশ্চয়ই পৃথিবীর উত্তর গোলার্ধ। তো পৃথিবীর উত্তর গোলার্ধ হোক আর নিরক্ষীয় অঞ্চলই হোক, পৃথিবীর আবর্তনের যে দিক সেটা সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকেই হবে। মানে ঘড়ি যেভাবে তার কাঁটাগুলো ঘোরে তার ঠিক উল্টো দিকে হবে উত্তর গোলার্ধে আবর্তনের দিক বা পৃথিবীর আবর্তনের দিক। সেটা উত্তর গোলার্ধ হোক আর দক্ষিণ গোলার্ধ হোক আর নিরক্ষীয় অঞ্চলেই হোক, এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 5 নম্বর প্রশ্ন দেখো, সাগর সম্রাট রয়েছে। তো সাগর সম্রাট রয়েছে আরব মহাসাগরে, এবং এটা অ্যাকচুয়াল যে পজিশন তার, সেটা হচ্ছে মুম্বাই দরিয়ায়। এটা একটা খনিজ তেল উত্তোলক প্ল্যাটফর্ম, যেটা খনিজ তেল উত্তোলন করে। কোথায় না? সমুদ্রে। কোন সমুদ্রে? আরব সমুদ্রে। আর এটা আছে কোথায়? মুম্বাই দরিয়ায়। ঠিক আছে, দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো, কয়লার একটি উপজাত দ্রব্য। তো কয়লার একটি উপজাত দ্রব্য হচ্ছে আলকাত্রা। কয়লার রং কালো, আলকাত্রার রঙও কালো, মনে রাখবে। একটি জাতীয় সম্পদের উদাহরণ। একটি জাতীয় সম্পদ হচ্ছে খনি। খনি একটি জাতীয় সম্পদ, বাদবাকিগুলো কিন্তু জাতীয় নয়। বায়ুমণ্ডল হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পদ, জমি হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তাহলে এখানের যে সঠিক উত্তর সেটা হচ্ছে খনি। খনি হচ্ছে জাতীয় সম্পদ। পরের প্রশ্নটি দেখো, বিভাগ খ। দেখো, বিভাগ খ এর প্রশ্ন যেগুলো আছে, প্রথম প্রশ্ন বলেছে, দেখো 2-এর দাগের এ, নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা, একটি টার্সিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা। তো প্রথমে বলে রাখি, টার্সিয়ারি যুগে 6 থেকে 7 কোটি বছর আগে লিগনাইট ও পিট জাতীয় নিম্নমানের কয়লা সৃষ্টি হয়। কোথায় না? টার্সিয়ারি যুগে। কত বছর পুরনো? 6 থেকে 7 কোটি বছর পুরনো। এখান থেকে নিম্নমানের কয়লা পাওয়া যায়, যেমন হচ্ছে লিগনাইট এবং পিট, এগুলো হচ্ছে নিম্নমানের কয়লা, মনে রাখবে। তো এখান থেকে এটাই সৃষ্টি হয়। এর যে খনিটা, সেটা হচ্ছে তামিলনাড়ুর নেভেলিতে। লিগনাইট জাতীয় একটা খনি আছে ওখানে, এটা মনে রাখবে। তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা খনি রয়েছে ওইখানটায়। তাহলে আমাদের প্রশ্নে কি বলা আছে দেখো, একটি টার্সিয়ারি যুগের কয়লা খনি হচ্ছে দামোদর উপত্যকা। দামোদর উপত্যকা অ্যাকচুয়ালি তাহলে কোন যুগের? দেখো, কার্বনিফেরাস বলে আরেকটা যুগ আছে, যেখানে 30 কোটি বছর আগে প্রায় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, যেমন হচ্ছে দামোদর,
উপত্যকা। আর কি না, সোন উপত্যকা, মহানদী উপত্যকা, গোদাবরী, ওয়ারদা, পেঞ্চ, এইসব উপত্যকায় উচ্চমানের কয়লা পাওয়া যায়। উচ্চমানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট বিটুমিনাস। তাহলে দেখো, টার্সিয়ারি বলেছে, টার্সিয়ারি যুগে আমরা শুনলাম যে এখানে নিম্নমানের কয়লা পাওয়া যায়, যেটা তামিলনাড়ুর নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা পাওয়া যায়। আর দামোদর কি বললাম, উচ্চমানের কয়লা, লিগনাইট বাদ দিয়ে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, এইসব হচ্ছে উচ্চমানের কয়লা, যেটা পাওয়া যায় কোথায়, দামোদর উপত্যকায়। তাহলে এখানে টার্সিয়ারি যুগের কয়লা ক্ষেত্র হলো দামোদর উপত্যকা, এটাও কিন্তু ভুল। দামোদর উপত্যকায় হচ্ছে তোমার উচ্চমানের কয়লা পাওয়া যায়, আর এটা কার্বনিফেরাস যুগের। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাটা হলো জিওড। এটা একেবারে ঠিক, কারণ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এটাকে জিওড বলা হয়। জিওড নামটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? দেখো, যুধিষ্ঠির হাজরা বইটা যদি তুমি দেখো, টেক্সট বইটা, তাহলে সেখানে কি দেওয়া আছে? সেখানে দেওয়া আছে যে তোমার জোহান কার্ল ফ্রেডরিক গৌস, জোহান কার্ল ফ্রেডরিক গৌস, এটা দেওয়া আছে। যদি তোমরা যুধিষ্ঠির হাজরা বইটি দেখো, তিনি বলেছিলেন 1828 খ্রিস্টাব্দে। এবং যদি তোমরা রায়ো মার্টিন বইটি দেখো, তাহলে রায়ো মার্টিন বইটি দেওয়া আছে জোহান বেনেডিক্ট লিসনিং, যেটা 1872 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন। দুজনেই বলেছিলেন, কিন্তু প্রথম বলেছিলেন জোহান কার্ল ফ্রেডরিক গৌস। তো তোমরা জোহান কার্ল ফ্রেডরিক গৌসেই লিখবে 1828 খ্রিস্টাব্দে, কারণ তিনি আগে বলেছিলেন। তাহলে এটা হবে একদম ঠিক, এটা রাইট অ্যান্সার, যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণা হলো জিওড। পরের প্রশ্ন দেখো, বিয়ের দাগের, একে কি বলেছে? বহু ব্যবহারের কারণে কয়লাকে কি বলা হয়? তো কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। বিএলএসিকে ব্ল্যাক ডায়মন্ড মানে কালো হিরে বলা হয় কয়লাকে, কারণ কয়লাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এর ব্যবহার প্রচুর এবং প্রচুর উপকারী হিসেবে গণ্য হয় কয়লা, এই জন্য কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। পরের প্রশ্নটা দেখো, অপসূর অবস্থানে, বিয়ের দাগে আছি তাই না, 2 দাগের প্রশ্ন বলেছে 366 দিনের বছরকে কি বলা হয়? তাহলে 366 দিনের যে বছর, সেটাকে বলা হচ্ছে লিপ ইয়ার, কারণ আমরা জানি যে বছর লিপ ইয়ার হয় সেই বছরের দিন সংখ্যা হয় 366। ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে কত হয়ে যায়? 29 দিন। কারণ পৃথিবী পৃথিবী নিজের কক্ষপথে সূর্যকে একবার আবর্তন করতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট এবং 46 সেকেন্ড। এই যে বাড়তি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, মানে প্রায় 6 ঘন্টা, এটা প্রতি 4 বছর অন্তর 6 ইন্টু 4 মানে 24 ঘন্টা, মানে একদিন হিসেবে গণ্য হয়। সেই একদিনের গণনার সুবিধার জন্য ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিন করা হয়, এটাকে বলা হচ্ছে লিপ ইয়ার। তো প্রতি 4 বছর অন্তর অন্তর হয় এটা, আর যে বছর 366 দিন হয় এক বছরে, সেটা হচ্ছে লিপ ইয়ার বছর। তো এটার অ্যান্সার হবে লিপ ইয়ার। 3টা দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে কত পার্থক্য, এটাই বলেছে। তাহলে দেখো, আমরা যদি পৃথিবীকে ড্র করি, তাহলে পৃথিবীর নিরক্ষীয় যে বেস, সেটা হচ্ছে বেশি, কারণ পৃথিবী উত্তর এবং দক্ষিণ দিকটা চ্যাপ্টা, এবং মেরু যে বেস, সেটা হচ্ছে একটু কম। তাহলে দেখো, যেটা নিরক্ষীয় ব্যাস সেটা হচ্ছে পৃথিবীর যেটা নিরক্ষীয় ব্যাস সেটা হচ্ছে 12,757 কিলোমিটার, এবং পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। তাহলে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জেনে রাখো। ক্লাস 9-এর মধ্যে তোমরা একবার হলেও এই প্রশ্নটা পরীক্ষায় পাবে। তাহলে তোমরা এই প্রশ্নটা ভালো করে মনে রাখবে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাস কত, এবং এদের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটারের। এরপরে দেখো, সিয়ের দাগের প্রশ্নগুলো দেখো, এক কথায় উত্তর দাও। তাহলে দেখো, পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম। দেখো, পৃথিবী থেকে বড় যে গ্রহগুলো, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। আমি পরপর গ্রহগুলোর নাম বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বৃহস্পতি গ্রহ, তারপর হচ্ছে শনি গ্রহ, তারপর হচ্ছে ইউরেনাস, তারপর নেপচুন, তারপর পৃথিবী আর্থ লিখলাম, তারপর হচ্ছে শুক্র ভেনাস লিখলাম, তারপর হচ্ছে মঙ্গল মার্স। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র এবং মঙ্গল। এটা হচ্ছে তোমার আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাহলে আমাদের পৃথিবীর অবস্থান 1, 2, 3, 4, 5 নম্বরে হচ্ছে পৃথিবীর অবস্থান আয়তনের দিক থেকে।
পরের প্রশ্নটা দেখো, অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তাহলে আমরা জানি যে পৃথিবীর কক্ষপথ সেটা হচ্ছে উপবৃত্তাকার, এটা পৃথিবী আঁকলাম, এটা পৃথিবী আঁকলাম, এটা হচ্ছে সূর্য। তাহলে একসময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, একসময় সব থেকে কম হয়। যেখানে সব থেকে বেশি হয় অপসূর, অপ মানে হচ্ছে বড় আর অনুসূর ছোট, অনু মানে হচ্ছে ছোট। তাহলে অপসূর দেখো, যেহেতু তাদের মধ্যে দূরত্ব বেশি তাই এর দিনটাও বেশি হবে 4 জুলাই। যেহেতু সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কম তাই এর তারিখটাও হবে কম, 3রা জানুয়ারি। অপসূর অবস্থানে কি বলেছে, এটা অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? অপসূর অবস্থানে হচ্ছে 15,20,00,000 কিলোমিটার, আর অনুসূর অবস্থানে হচ্ছে 14,70,00,000 কিলোমিটার। ঠিক আছে, এরপরে দেখো, বিশ্বের বৃহত্তম সৌর পুষ্করিণী বা সৌর পুকুর কোথায় অবস্থিত? তো বিশ্বের বৃহত্তম সৌর পুকুর হচ্ছে গুজরাটের কচ্ছ, গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাথাপুরে, মাথাপুর। ঠিক আছে, মাথাপুর নামটা মনে রাখবে। বিশ্বের বৃহত্তম সৌর পুকুর। আর যদি সৌর পার্ক বলা হয় তাহলে এটা হচ্ছে চারঙ্ক সৌর পার্ক, চারঙ্ক সৌর পার্ক। ঠিক আছে, এটা গুজরাটেরই পাটান জেলাতে অবস্থিত। তাহলে এই প্রশ্নগুলো মোটামুটি হয়ে গেছে। দেখো, যেটা তোমাদের বিভাগ খ, এটা বড় প্রশ্ন, তো এটার জন্য আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ কোথায় পাবে? পিডিএফ তোমরা পাবে টেলিগ্রামে। টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে। যদি তোমরা চাও যে এর বড় প্রশ্নগুলোর ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী